হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিকের রিজার্ভেশন নিয়ে কলকাতা হাইকোর্টের গুরুত্বপূর্ণ অবজারভেশন এবং তার অর্ডার প্রদান। গত 19শে জুন 2024 তারিখে 2022 সালে প্রাথমিক শিক্ষা পর্ষদ রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট করেছিল। সেই রিক্রুটমেন্ট প্রসেসের একটি মামলা সংক্রান্ত সংরক্ষণ সংক্রান্ত একটি মামলায় তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ এবং মন্তব্য মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডনের। পিটিশনার যিনি মামলা করেছে তিনি একজন ওবিসি বি ক্যাটাগরির ক্যান্ডিডেট। তার সংরক্ষণ নিয়ে কলকাতা হাইকোর্টের মামলায় মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তার বক্তব্য আমরা শুনবো, বাট তার আগে এই মামলার ব্যাকগ্রাউন্ড কি কি আছে তা আমরা একটু জেনে নেব। তো তার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। তো চলুন আমরা মামলার ব্যাকগ্রাউন্ডটা আগে জেনে তারপরে মাননীয় বিচারপতি এই রিজার্ভেশন সংক্রান্ত বিষয়ে কি কি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন সমস্তটা বিস্তারিত আমরা শুনবো এবং অ্যানালাইসিস করব। প্রাথমিক শিক্ষা পর্ষদ 2022 সালে যে 11,700 প্রাথমিক শিক্ষক রিক্রুটমেন্ট প্রসেস প্রক্রিয়া সেখানে কন্ডাক্ট করেছিল, সেখানে একজন ক্যান্ডিডেট তিনি বিএড প্রার্থী ছিলেন। তো বিএড দেখিয়ে তিনি অ্যাপ্লাই করেছিলেন, কিন্তু পরবর্তীতে সেই ডিগ্রি চেঞ্জ করেন এবং তিনি যখন প্রথম অ্যাপ্লাই করেন এই নিয়োগ প্রসেসে তিনি একজন জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট ছিলেন। এর পরবর্তীতে তিনি ওবিসি বি সার্টিফিকেট বের করেন এবং সেটা সাবমিট করার চেষ্টা করেন। তো এই মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের হয়ে কথা বলছিলেন সুবীর সান্যাল মহাশয় এবং অন্যদিকে পিটিশনারদের পক্ষ থেকে কথা বলছিলেন সৌরভ মণ্ডল নামে একজন অ্যাডভোকেট। তো এই মামলার শুরুতে প্রাথমিক শিক্ষা পর্ষদের হয়ে সুবীর সান্যাল মহাশয় তিনি তার বক্তব্য পেশ করেছিলেন এবং শেষ পর্যায়ে গিয়ে পিটিশনারদের পক্ষ থেকে সৌরভ মণ্ডল তিনি কথা বলা শুরু করেছিলেন। তো একদম শুরুতেই এই মামলার ব্যাকগ্রাউন্ড তিনি ব্যাখ্যা করার সময় মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন পিটিশনারের অ্যাডভোকেটকে রিজার্ভেশন সংক্রান্ত যে সমস্ত রুলস রয়েছে সেই রুলসগুলো তিনি তীব্রভাবে পিটিশনারের অ্যাডভোকেটের কাছে উপস্থাপন করেন। তো সেই সময় মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন তিনি রিজার্ভেশন সংক্রান্ত কতগুলো গুরুত্বপূর্ণ রুলস তিনি পরিবেশন করেন বা এই সংরক্ষণ নিয়ে তার যে অবজারভেশন সেই অবজারভেশন তিনি পরিষ্কারভাবে ক্লিয়ার করে দিয়েছেন তখনই। তো বিচারপতির যে মূল বক্তব্য, কোনো রিজার্ভ ক্যান্ডিডেট অর্থাৎ এসসি এসটি ওবিসি ওবিসি এ বি এই যে সমস্ত ক্যাটাগরির ক্যান্ডিডেটরা রয়েছেন তাদের যদি মেরিট থাকে এবং জেনারেলে যে ক্যান্ডিডেট লাস্টে রয়েছেন তার থেকে যদি এই সমস্ত ওবিসি বা যেই সমস্ত রিজার্ভেশন ক্যান্ডিডেটের মার্কস যদি বেশি থাকে বা মেরিট যদি বেশি থাকে তাহলে এই রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেটরা অবশ্যই জেনারেল ক্যাটাগরির মধ্যে ইনক্লুড হয়ে যাবে। সেক্ষেত্রে এসসি এসটি ওবিসি এই যে রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেটরা পিছনে যারা ছিল তারা এগিয়ে আসবে ওই রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেটের সেই আসনগুলো, ফাঁকা আসনগুলো যেটা হয়ে যাবে সেই জায়গাগুলো তারা দখল করবে। অর্থাৎ তার মূল বক্তব্য হচ্ছে কোনো রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেট যদি তার মেধা থাকে, যদি তার মেরিট থাকে, যদি তার স্কোর ভালো থাকে তাহলে জেনারেল ক্যাটাগরির মধ্যে জায়গা করে নিতে পারেন, তার চাকরি হবে জেনারেলের মধ্যেই। রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেটরা জেনারেলের মধ্যে স্থান না পেলে তারপরেই যাবে তারা রিজার্ভ ক্যাটাগরির সংরক্ষণের মধ্যে। তবে শুধু 2022 এই রিক্রুটমেন্ট প্রসেসে তিনি শুধু এই সংরক্ষণ নিয়ে শুধুমাত্র এই কথাগুলোই নয়, সংরক্ষণ নিয়ে তিনি আরো বেশ কতগুলো গুরুত্বপূর্ণ কথা তিনি উল্লেখ করেছেন বা মন্তব্য পেশ করেছেন। তো তার কথা সরাসরি আমরা, তার মন্তব্য সরাসরি আমরা শুনে নেব। Last date of making an application, you have offered your candidature as a general category candidate. Lordship. Subsequently, when the result was declared and you defined that you are not eligible under the general category, you wanted to switch over from a general to a reserve category. You have obtained the certificate subsequent thereto. Whether that is permissible in law. How this judgment applies? Well, Sir, the question which was put therein, that a candidate who offered his candidature under the reserve category really did well, even better than the candidates who offered their candidature in general category. Indra Sawhney, there are subsequent judgment which says that the merit is the foremost criteria. Even a person who offered his candidature in the reserve category, if he has secured a better marks than the last candidate in the general category, he will be put into a general category so that the reserve category, the purpose, remain unaffected. The question was in that she offered her candidature in the reserve category, not in the general category. But because of the marks she obtained, which was well ahead of the last candidate in the general category, she was shown in the panel of a general category. There was no reservation or a special status or
or any kind of a special protection was given to a general category candidate in relation to a posting, whereas the special power or the special right was created into a reserve category candidate that they will not be posted away from their place of abode. She was put to a peril by an authority putting her into a general category, and she may be posted at a very distant place, any place. She came and asserted, look, my candidature was under the general reserve category, not under the general category. Simply because I have done well in the examination, and you found me to have secured a better marks. You cannot take away my right which accrued to me as a reserve category candidate. Even if I am placed under the general category panel of a general category, you can't take away. This is what the court has said, no, you can't take away, because once he is under the reserve category, he enjoys all the benefits of a reserve category. Even if he is put into a general category in the panel of a general category, you can't take away that right which has accrued to him. But here, different situation. You of yourself has applied under the general category. Yes, my lord. And thereafter you wanted to say, no, I must enjoy. My lord, I must enjoy the privilege of the reserve category. That cannot be done. my lord,